আর্কিটেকচার রিলেটেড হচ্ছে আমাদের অনলাইন ক্লাস। সো আজকের ক্লাসের বেসিক্যালি আইডিয়া থাকবে হচ্ছে যে, বা আমরা যেভাবে প্ল্যান করে আসছি সেটা হচ্ছে যে আমরা আর্কিটেকচার অ্যাডমিশন টেস্টে যে ধরনের কোয়েশ্চেনগুলো আসে সেগুলোর উপর বেসিক্যালি কিছু খুব প্রাথমিক ধারণাগুলো আজকে দেওয়ার চেষ্টা করব। আর ভবিষ্যতে হচ্ছে এই সম্পর্কে ডিটেল যে যদি কোনো ধারণা দেওয়া যায় সেই আইডিয়াটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আজকে প্রথম অনলাইন ক্লাস, যেখানে হচ্ছে আমরা দুইজন হ্যাঁ, আর কি আছি। এর আগে যতবারই ক্লাস হয়েছে তোমরা সম্ভবত একজনকে দেখছো। তো দুইজন হিসেবে আমি আছি শুভ, আমি আর নিলয়। ও হচ্ছে নিলয় 13 ব্যাচের। তো তোমাদের নিলয় ভাইয়াদের সাথে মনে হয় তোমরা রেগুলার ক্লাস করতেছো, যারা অ্যাকচুয়ালি আর্কিটেকচার ক্লাস করছো হ্যাঁ, অভ্যাসে, তারা তো ভাইকে অলরেডি চেনো। তো অনেকগুলো টপিক আছে, যেমন ফার্স্টে একটা টপিক হচ্ছে কম্পোজিশন, দেন একটা টপিক হচ্ছে লোগো ডিজাইন, তারপর আছে হচ্ছে পোস্টার্স। তোমার পোস্টার আছে, তারপর হচ্ছে সিনারিও আছে, তারপর হিউম্যান ফিগার আছে। তো এরকম প্রায় 5-6টা টপিক আছে, যে এই টপিকগুলোর উপর বেশ কয়েকটা ভার্সিটিতে দেখা যায় যে পরীক্ষা হয়। কোথাও কোথাও আবার মানদণ্ডটা ডিফারেন্ট দেখা যায়, যে বইটা যদি তুমি অ্যাডমিশন দিতে চাও তখন দেখা যায় যে 400 মার্কস দিতে হয়। খুলনা ইউনিভার্সিটি আবার ডিফারেন্ট, আবার খুলনা ইউনিভার্সিটি তোমার রিটেন এক্সামও দিতে হয়। সো এক একটা ভার্সিটির ক্রাইটেরিয়া এক একটা হলেও দেখা যায় যে মোর অর লেস এই 5-6টা টপিকের উপর ঘুরে ফিরে একই কোয়েশ্চেন গুলো বারবার আসে। তো এই কোয়েশ্চেন গুলোর বা এই টপিক গুলো দেওয়ার রিজনটা হচ্ছে বেসিক্যালি যে প্রত্যেকটা ভার্সিটি ট্রাই করে যে আর্কিটেকচার রিলেটেড কোনো একটা প্রাথমিক ধারণা স্টুডেন্টের আছে কিনা, বা যে এডুকেশনের ধাঁচটা যদি একটু ডিফারেন্ট, সো এই এডুকেশনটা সে অ্যাকচুয়ালি ক্যারি করতে পারবে কিনা, এই জিনিসটা টেস্ট করা থাকে অ্যাকচুয়ালি মেইন কাজ। তো আমরা একটা একটা প্রথমে টপিক দেখবো। ফার্স্টে আসো আমরা কম্পোজিশন পার্টটা দেখবো, কম্পোজিশনে কিছু বেসিক ধারণা দেখবো, দেন হচ্ছে আমরা লোগো এন্ড পোস্টার আমরা চলে যাবো। ঠিক হ্যাঁ, আছে। ওকে। So, তো কম্পোজিশনের জন্য প্রথমে যে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কম্পোজিশন কেন করবো, একটা ব্যাপার যে কি বলে বা কি চায়। তো এখানে প্রথম যে বিষয়টা হচ্ছে গিয়ে কোনো একটা কিছুকে সাজানোই হচ্ছে একটা কম্পোজিশন। যে আমাকে কোনো আইটেম দিয়ে দিছে যে এগুলা কিভাবে সাজাতে হবে, সেটাই হচ্ছে কম্পোজিশনের মেইন ফ্যাক্ট। তো যেটা হচ্ছে যে আমরা অর্ডিনারি, হ্যাঁ সাজাতে বললো, আমি 4টা বক্স বললো যে 4টা রেক্টেঙ্গেল আমাকে সাজাতে, আমি এই 4টা রেক্টেঙ্গেল এভাবে এঁকে দিলেই হচ্ছে, তাই না? কিন্তু আমাদের যখন পরীক্ষায় কোনো কিছু এভাবে কম্পোজ করতে বলা হবে বা কম্পোজিশনের জন্য বলা হবে, সেক্ষেত্রে আমাদের আসলে মনে রাখতে হবে যে একটু ডিফারেন্ট বা একটু ইন্টারেস্টিং ওয়েতে জিনিসগুলো অ্যারেঞ্জ করার জন্য, যে বিভিন্ন ওয়েতে অ্যারেঞ্জ করা যায়। তো এগুলার কিছু রুলস আছে, যে আসলে কি কি ফ্যাক্টরগুলা ইয়ে করতে হবে। যেমন একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যদি আমি এই কম্পোজিশনটাকে ইন্টারেস্টিং করতে যাই, তাহলে কি হতে পারে যে জিনিসগুলোর মধ্যে একটা অ্যাসিমেট্রিক ব্যাপার আসতে পারে। যে এখানে সব কিছুকে একটা দাগের রেসপেক্টে, একটা এক্সিসের রেসপেক্টে অ্যাসিমেট্রিক হয়। তো এই অ্যাসিমেট্রিক, সরি সিমেট্রিক এখানে। তো এই অ্যাসিমেট্রিক ব্যাপারটা যদি আনি, তাহলে হচ্ছে দুইটার মধ্যে কিছু চেঞ্জেস আসবে, কিছু ইন্টারেস্টিং বিষয় আসবে, যেগুলো হচ্ছে আমরা ইউজ করতে পারবো। যেমন তাছাড়াও আরো কিছু বিষয় থাকে, যেমন যদি এখানে এই রেক্টেঙ্গেলগুলোর সাইজে চেঞ্জ আসতো, শেপে চেঞ্জ আসতো, যে প্রপোর্শনটা, এই প্রপোর্শনটা যেটা চেঞ্জ আসে, সেখানেও কিছু চেঞ্জ আনা যায়, যে এক একটার প্রপোর্শন এক এক রকম হতে পারে। তারপরে হয়তো আরেকটা হলো এরকম, আরেকটা এরকম। হ্যাঁ, এভাবে চেঞ্জেস আসতে পারে, জিনিসটা একটা অ্যাসিমেট্রিক বিষয় আসবে। কিন্তু তাছাড়াও আরো যেই অনেকগুলা বিষয় আছে, সেগুলোর মধ্যে হচ্ছে যেমন এটা একটা ব্যালেন্সের একটা বিষয়, যে সিমেট্রি অ্যাসিমেট্রি। তারপরে আবার থাকবে হচ্ছে যেমন শেপ, যদি আমাকে বলে যে না রেক্টেঙ্গেল না, সব ট্রায়াঙ্গেলও আছে, যে হ্যাঁ দুটো ট্রায়াঙ্গেল দুটো রেক্টেঙ্গেল, তাহলেও আমি হয়তো কিছু জিনিস চেঞ্জ করতে পারি, হয়তো বা এমন কিছু একটা হলো। হ্যাঁ। তো এখন আসলে ব্যাপারটা হচ্ছে কি, উদ্দেশ্যটা কি, জিনিসটা হচ্ছে একটা কোনো একটা কিছুকে একটা ইন্টারেস্টিং ওয়েতে প্রেজেন্ট করা। তো ইন্টারেস্টিং অ্যাকচুয়ালি কখন হয়, যখন আসলে জিনিসগুলো খুব কমন, বা আমরা প্রত্যেক যেরকম দেখি ওইরকম করলে জিনিসগুলো আসলে ওইভাবে প্রেজেন্টেবল হবে না। যে জিনিসটা আসলে কখন প্রেজেন্টেবল বা ইন্টারেস্টিং হবে, যে আমরা কিছু রুলস জানি,
বা রুলস আমরা এখানে বইতেও আছে, গাইডে, অ্যাডমিশন গাইডে, কিন্তু সবসময় যে রুলস গুলো মেনটেনও করতে হবে এমন না। তো তারপর আমরা বেসিক কিছু সুবিধার জন্য যে আসলে কি কি ওয়ে ফলো করলে আমরা করতে পারি, ওইসব জিনিসই নিয়ে একটু কথাবার্তা বলবো। যেমন একটা হচ্ছে রুল অফ থার্ড, যে একটা পেজকে আমি 3টা সমান ভাগে ভাগ করতে পারি, এভাবে তার এজ লাইন বরাবর ভাগ করে। তো তো এর যে পয়েন্টগুলো পাওয়া যায় ইন্টারসেকশনে, এই পয়েন্টগুলো হচ্ছে মেইনলি ফোকাস করার জায়গা। একটা ফ্রেমটা কি? ফ্রেমটা হচ্ছে আমার খাতার পেজটাই হচ্ছে আমার পুরো ফ্রেম। তো আমাকে জানতে হবে যে আসলে কোনো জায়গায় ফোকাস করতে হলে কোন জায়গায় মেইন ওই কম্পোজিশনের ফোকাস পয়েন্টটা থাকতে হবে, এটা একটা ফ্যাক্ট হয়। মানে এখানে যদি আমি একটু ওর সাথে অ্যাড করি, ব্যাপারটা হচ্ছে এরকম যে সাইন্টিফিক্যালি জিনিসটা দেখা গেছে আর কি, যে আমরা যখন খাতার বা কোনো একটা ফ্রেমের যখন আমরা যখন জিনিসটা মানে এইভাবে 3টা ভাগে ভাগ করি, তখন আমরা সামহাও ফোকাস গুলো হচ্ছে এই পয়েন্টে যায়। সে এই যে বোর্ডের যে জায়গাটা, বোর্ডে যদি আমি এখানে কোনো একটা পয়েন্ট রাখি, তাহলে জিনিসটা হয়তো আমাদের ফোকাস হারিয়ে যাবে। ফোকাসে থাকে কোন জায়গাগুলো? সে এরকম জায়গাগুলো, এই অংশগুলো হচ্ছে আমাদের ফোকাসে থাকে। ঠিক আছে? সো ও যেটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে বেসিক এলিমেন্ট গুলো দিয়ে আমরা যে কম্পোজিশন গুলো করবো, সেই কম্পোজিশন গুলো এই ফোকাস পয়েন্টে রেখেও করা যায়, আবার না রেখেও করা যায়। তো রেখে করব কি করব না, সেই ব্যাপারগুলো হচ্ছে কম্পোজিশনের একটা মূল পার্ট আর কি। ধরো তোমাকে যদি 3টা জিনিস দিয়ে কম্পোজ করতে বলে, ধরো 2টা বৃত্ত আর একটা ট্রায়াঙ্গেল, এখন তুমি যে জিনিসটাকে ফোকাসে রাখতে চাও সেই জিনিসটা হচ্ছে আমরা চেষ্টা করি হচ্ছে এই ধরনের পয়েন্টে রাখার জন্য। আর যদি ওই জিনিসটা আমরা ফোকাস করতে না চাই, তাহলে সেটা আমরা অন্য কোনো জায়গায় রাখতে পারি। সো এই ব্যাপারটা হয়তো আমি ওর সাথে অ্যাড করতে পারি। যে মানে সবসময় একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল হিসেবে এটা ফলো করতেই হবে, মানে ওই রকম কথা না। তো যাই হোক, তারপরে হচ্ছে যে অ্যাকচুয়ালি ফোকাস কিভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমার যদি এই পুরো বোর্ডটা একদম সাদা থাকে, আমি যদি এখানে এখানে খুব সুন্দর করে কোনো একটা কিছু টাকা, হ্যাঁ, বা এইটাকে কালো করে দিলাম, তাহলে হচ্ছে ওই সাদা ফ্রেমটা হচ্ছে জায়গা করে নিই। তো ফোকাসের যে ব্যাপারটা হচ্ছে যে পুরো জিনিসটার মধ্যে হয়তো একটা জিনিস সেন্টার পয়েন্ট ক্রিয়েট করবে তাকে ঘিরে, যে পুরো ব্যাপারটা তাকে ঘিরে হচ্ছে, এরকম হইতে পারে, নাও হইতে পারে। সবসময় যে ফোকাস ক্যাচ করতে হবে এরকম কথা নেই। তো যেটা ফ্যাক্ট হচ্ছে গিয়ে আমরা হয়তো একটা, ওই যে ভাইয়া যেটা বললো যে রুল অফ থার্ডে যে পয়েন্টগুলো, ওই পয়েন্টগুলো মেনটেন করে ওইখানে আমরা ফোকাস ক্রিয়েট করতে পারি, নাও করতে পারি। এবং ফোকাস না থাকলেও যে খুব সমস্যা হবে এমন না, বাট ফোকাসটা একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করে অন্য সব কিছুর সাথে। যেমন আমার যদি এখানে সব রেক্টেঙ্গেল হয় পুরো বোর্ডে, তারপরে শুধুমাত্র একটা পয়েন্টে আমি দেখলাম যে এখানে সার্কেল, তাহলে আমার সবার আগে চোখ যাবে সার্কেল। তারপর আমি পুরো জিনিসটা এর সাথে কিভাবে আছে, অ্যারেঞ্জমেন্ট গুলো, এগুলা চেক করবো। তো এই হচ্ছে কম্পোজিশনে। তো এই ভ্যারিয়েশন, প্রত্যেকটা এলিমেন্ট গুলোর মধ্যে ভ্যারিয়েশন কিভাবে ক্রিয়েট করা যায়। যেমন আমি হয়তো কোনোগুলোকে সামনে পিছে এরকম একটা ডেপথ দেওয়ার চেষ্টা করতেছি, তাহলে হচ্ছে কিছু গাঢ় ভাবে আমি ফিল করতে পারবো, কিছু আবার হয়তো হালকাভাবে ফিল হবে পুরো, অথবা কিছু হালকাভাবে ফিল হইলো। এভাবে হচ্ছে আমরা ভ্যারিয়েশন আনতে পারি। তো ভ্যারিয়েশনে হচ্ছে মানে সামনে পিছে যে ডেপথটা, যে এটা আসলে কেন হালকা বা গাঢ় কেন কথা বলেছে, যখন একটা জিনিস আমাদের খুব কাছাকাছি থাকে তখন আমরা এটা ডিটেইলে দেখি, আর যখন দূরে থাকে তখন এটা আমরা আরো হালকাভাবে দেখি। তো এইভাবে হচ্ছে একটা জাস্ট ডেপথ দেওয়া যায়। যখন আমি 2D কম্পোজিশন করতে যাব, মনে রাখো যে 2D কম্পোজিশনের কথা, যখন আমাদেরকে চতুর্ভুজ, ত্রিভুজ এগুলা বলা হবে, সেগুলো হচ্ছে 2D তে। আর যখন 3D তে যাব, 3D কম্পোজিশন, সেগুলো দেখবা যে ত্রিমাত্রিক বস্তুর কথাই বলা হচ্ছে, যে বক্স, অন্যান্য যেগুলো 3 ডিমেনশনাল, পিরামিড, এইসব শেপগুলোকে বলা হচ্ছে। তো এই আর কি। আবার আমি যদি চাই যে না, এটা আমি আসলে ভরাট করবো না, আমি খালি রাখবো, তো আমি জাস্ট চেঞ্জে জানবো হচ্ছে এর এজ লাইনগুলো মোটা করে দিব, যে এর যে এজটা আছে এই এজটা মোটা হয়ে যাবে, এরকম একটা ফ্রেম হয়ে যাবে। সেভাবে হচ্ছে আমি ওই যে এলিমেন্টগুলো আমাকে করতে বলা হয়েছে, যে সাজানোর কথা, হয়তো ত্রিভুজ, চতুর্ভুজ, এইভাবে হচ্ছে আমি ভেরিয়েশন আনতে পারি সেসব জায়গায়। তো এখন কথা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, তাহলে আসলে করবোটা কি, কিভাবে সাজাবো? হ্যাঁ, কিভাবে সাজাবো সেটা হচ্ছে আসলে ব্যাপারটা এরকম যে সাজানোর ব্যাপার যেটা, সেটা আসলে কোনো ফিক্সড ওয়ে নেই। হ্যাঁ,
আমরা এখানে কিছু পদ বলে দিতে পারি, কিছু ট্রিক্স বা বলা যেতে পারে যে কিছু সাজেশন, হ্যাঁ, সেগুলো আমরা দেখাই দেব। কিন্তু আসলে পুরো ব্যাপারটা সাজানোর ব্যাপারটা আসলে নিজেদের। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি যে কোনো একটা ব্যাপার সুন্দর না অসুন্দর সেই ব্যাপারটা কিন্তু খুবই আপেক্ষিক। একটা জিনিস হয়তো আমার কাছে সুন্দর লাগতেছে, সেই জিনিসটা হয়তো আর এক দুজনের কাছে হয়তো সুন্দর নাও লাগতে পারে। তো কম্পোজিশনের ব্যাপারটা এরকম যে কম্পোজিশন ওয়ার্ডটা কিন্তু দিস নট দ্য ফার্স্ট টাইম তোমরা শুনতেছো, কারণ হচ্ছে আমরা ছোটবেলাতেই কম্পোজিশন লিখে আসছি, তাই না? সো ওইটা কম্পোজিশন ওইখানে কি করছে, ওখানে বেসিক্যালি বিভিন্ন ধরনের শব্দকে হচ্ছে আমরা একটা একটার সাথে জোড়া লাগিয়ে হচ্ছে সুন্দর একটা প্যারাগ্রাফ আমরা ক্রিয়েট করছি বা একটা সুন্দর একটা টেক্সট ক্রিয়েট করছি। সো ওখানে কিছু গল্প ছিল, তো এখানে এটাও বেসিক্যালি একটা গল্প, যে গল্পগুলো অ্যাকচুয়ালি আমরা কোনো ওয়ার্ড দিয়ে আমরা প্রকাশ করতেছি না, গল্পটা আমরা ক্রিয়েট করেছি বিভিন্ন ধরনের শেপ বা বিভিন্ন ধরনের ফর্ম দিয়ে। তো এই ব্যাপারটা এই কারণে ইম্পর্টেন্ট যে আমাদের যখন কোনো একটা জিনিস তুমি হয়তো বানাবা, বা একটা জিনিস হয়তো তুমি বিল্ডিং বানাচ্ছো, হোয়াট এভার ইট ইজ, তুমি যখন কোনো একটা জিনিস বানাবা, তোমার ঘরে যদি গোছাতে চাও, তখন দেখো বিভিন্ন ধরনের তোমার কাছে এলিমেন্ট থাকে। এলিমেন্ট গুলো কোনো 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 জিনিস আমরা ওখান থেকে বাদ দিয়ে দিতে চাই, আবার কোনো কোনো জিনিস হয়তো ওখানে রাখতে চাই। সো হয়তো তুমি তোমার যে ঘরে একটা একটা বই রাখার একটা জায়গা আছে, সেই বই রাখার জায়গাটাকে তুমি কোথায় রাখতে যাচ্ছ, সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে তুমি অ্যাকচুয়ালি এটা কি ফোকাসে রাখতে চাও কি রাখতে চাও না। সো যদি ফোকাসে রাখতে চাই তাহলে এক জায়গায় রাখি, ফোকাসে রাখতে না চাইলে আবার আরেক জায়গায় রাখি। এখন এখানে যে সবই কিন্তু বেসিক্যালি মানে স্কোয়ার বা রেক্টেঙ্গেল দিয়ে বা সার্কেল দিয়ে কাজ করছে, বাট এটার মধ্যেও ফোকাস আনা যায় অনেক ভাবে। যেমন আমি একটা জিনিস অ্যাড করতে যাচ্ছি, ও এখানে দুইটা জিনিস, এই জিনিসটাকে নর্মালি আমরা হ্যাচ বলি, আমরা যে কেউ দাগাইছি জিনিসটা আমরা হ্যাচ বলি। তো এটাকে ও ফিল করছে একটু ঘন করে আর এটা একটু হালকা করে। এই জিনিসটা খুব ভালো বোঝা যায় যখন আমি পাশাপাশি দুটো হয়তো ইন্টারসেক্ট করতেছি, হয়তো এভাবে রাখলাম, সো আমি যখন নিচেরটাকে যখন গাঢ় করে ফেলতেছি তখন হচ্ছে দেখা যায় যে একটা ডেপথ ক্রিয়েট হয়। সো যখন দুইটা জিনিস আমি পাশাপাশি রাখতেছি তখন হচ্ছে এই ধরনের হ্যাচ গুলো হচ্ছে আলাদা করতে খুব সহায়তা করে। অথবা হচ্ছে এই ধরনের যখন আমি খুব সলিড করে ফেলতেছি তখন দেখো এইটা আর এইটার মধ্যে এটা অনেক বোল্ড লাগতেছে, এটা খুব চোখে পড়তেছে। সো যাই কথা বলছে কেন বারবার একটা টপিক খুব আসছে যেটা ফোকাস ফোকাস ফোকাস, তার মানে হচ্ছে আমরা যখনই এই ধরনের জিনিস আমরা সাজাবো, হোয়াট এভার দি এলিমেন্ট ইট ইজ, স্ট্রেট লাইন থাকতে পারে, সার্কেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, রেক্ট্যাঙ্গেল থাকতে পারে, ট্রায়াঙ্গেল থাকতে পারে, হোয়াট এভার ইট ইজ, আমাদের অবশ্যই একটা ফোকাস থাকতে হবে। কারণ অনেক জিনিস নিয়ে যদি আমরা কম্পোজ করতে থাকি তাহলে দেখা যাবে জিনিসটা বিশৃঙ্খলা ক্রিয়েট করতে পারে। আমরা চাচ্ছি না জিনিসটা কেওস হোক, আমরা চাই জিনিসটা সুন্দর কম্পোজিশন হোক। তো সুন্দর কম্পোজিশনের জন্য অবশ্যই 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 তোমাকে একটা ফোকাস ক্রিয়েট করতে হবে। আচ্ছা, আর যে বিষয়গুলো যে আমরা আসলে যে কম্পোজিশন করতে গেলে আমি ক্লাস নেওয়ার সময় দেখতেছি যে কম্পোজিশনের কথা বললেই কোনো না কোনোভাবে সবার একটা সিমেট্রির বিষয় চলে আসে। তো যে একটা পেজকেই যদি তাদেরকে আঁকতে দেওয়া হয়, আর তোমাদের হয়তো সিমেট্রি টাইপের জিনিসপাতি চলে আসতেছে সব, কিন্তু আসলে সিমেট্রি বা এই এই বিষয়গুলো একটু অ্যাভয়েড করতে পারলে সুবিধা হয়। কারণ অ্যাসিমেট্রিক জিনিসটা অলওয়েজ সিমেট্রির থেকে একটু বেশি ইন্টারেস্টিং এবং ডাইনামিক হয়, এবং জিনিসগুলো মানুষের ফোকাস বেশি ক্রিয়েট করতে পারে, অ্যাট্রাকশন। তো ওইসব দিকে হচ্ছে একটু খেয়াল রাখতে হবে। তো এগুলোর জন্য আসলে কি করা যেতে পারে, যে আমার যদি অনেক এলিমেন্ট থাকে বা যত এলিমেন্টই দেখ, আমি এরকম ভাবে পেজের মধ্যে কোন একটা এক্সিস চিন্তা করে নিতে পারি। হ্যাঁ, যে আমি হয়তো সবগুলোকে এই একটা ভাগে ভাগ করব, আমার এইখানে কিছু এলিমেন্ট থাকবে, এখানে কিছু এলিমেন্ট থাকবে, এরকম হইতে পারে যে আমার হয়তো ফোকাসটা এর একটু পাশে হলো, এক্সিসের যে সেন্টারটা এটা একটু পাশে এলো। তারপর হয়তো আমি, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমার এইটাকে সেন্টার, এই এক্সিস গুলোকে সেন্টার করে আমার হয়তো কিছু পয়েন্ট বা ডটস, যদি কম্পোজিশনের কথা কথা বলা হয় তাহলে ওইগুলার প্লেসমেন্ট গুলো হইতে পারে। হ্যাঁ, পুরো জায়গাটা যে খালি রেখে দেবো, যে আমি অনেকে আবার এরকম করে যে একই জায়গায় সবকিছু অ্যাড করে দেয় আর পুরো পেজ খালি, এই ব্যাপারটা যাতে না হয়, পুরো পেজটাকে ক্যাচ করতে হবে। হ্যাঁ, আবার এটা বলার পরে সবগুলোকে সমানভাবে ভাগ করে পুরো পেজে বসায় দিলেও সমস্যা হবে, তখন আসলে কিছু হবে না। তো যেটা হচ্ছে যে হয়তো আমি এই লাইনগুলোকে ফলো করে গাইডলাইন হিসেবে যে আমি একটা কম্পোজিশন হয়তো রেডি করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এগুলো হালকা গাঢ় এইভাবে করা যেতে পারে। তো পেন্সিলে অ্যাকচুয়ালি এখানে আমি হ্যাচ দিচ্ছি, হ্যাচগুলার মানে ডিস্টেন্সের উপর ভ্যারি করে এগুলা গাঢ় হালকা বুঝাচ্ছি, কিন্তু পেন্সিলের ক্ষেত্রে যখন তুমি পরীক্ষায় অ্যান্সার করবা তখন হচ্ছে যে চাইলে এগুলাকে পুরো ফিলও করা যায়। হ্যাঁ, তখন কারণ আমাদের কাছে বিভিন্ন গ্রেডের তোমার শেডের পেন্সিল থাকবে,
2B HP 3B 4B 5B 6B যাই হোক। তো ওইভাবে হচ্ছে চাইলে এগুলোকে ফিল করেও তুমি বিভিন্ন গ্রেডের শেড দিয়েও করতে পারো, যে শুধুমাত্র হ্যাচ করতে হবে সেগুলো না। হ্যাঁ, তো এই কয়েকটা ফ্যাক্ট যদি মনে রাখা যায় বা প্র্যাকটিস করতে পারো তাহলে হচ্ছে কম্পোজিশনের ক্ষেত্রে ভালো হবে। একটা জিনিস যেটা অ্যাড করতে চাই যে সবই ঠিক আছে, তোমার সেন্স বা কম্পোজিশন করার জন্য যে চিন্তা ভাবনা সবই ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি প্রেজেন্টেবল না। যে আমার লাইন কোয়ালিটি ভালো না, আমার লাইন হচ্ছে একবার দাগ দিতে দিলে আমার এইভাবে দাগ দিতে হয়। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে একটু চেঞ্জ করা, যে আমি যাতে একসাথে পুরো লাইনটা দিয়ে যেতে পারি। যে এটা একটু বাঁকা হবে, প্রথমে বাজে হবে, কিন্তু তারপরেও যাতে একসাথে আমি লাইনটা দিতে পারি, যে বারবার করে এভাবে করে যাতে জয়েন দিয়ে 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 না হয় লাইনগুলো। মানে ওই জিনিসগুলো যদি নিট থাকে, ময়লা কম হয়, মোছামুছি কম করো, তাহলে হচ্ছে জিনিসগুলো বেশি সুন্দর দেখা যাবে। আর যদি এইভাবে রাফ বা আমি একবার করছি না আবার মুছতেছি আবার ইয়ে করতেছি, তাহলে হচ্ছে গিয়ে জিনিসগুলা আস্তে আস্তে ময়লা ক্যাচ করতে থাকবে আর কি ওই যে মানে পেন্সিলের জন্য। বেসিক্যালি পরীক্ষাটা একটা মেইন বিষয় থাকে হচ্ছে বোর্ডনেসটা আর কি বোঝা যায়, যে অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছে সে অ্যাকচুয়ালি একটা দাগ যখন দিচ্ছে সে কত বোল্ডলি দাগটা দিতে পারে। কারণ তুমি আমরা যখন আর্কিটেকচার ড্রয়িং করি তখন একটা দাগ কিন্তু একটা ওয়াল হয়ে যেতে পারে। সো এই ওয়ালের হাইট কত, 10 তলা সমানও হয়ে যেতে পারে। সো এই দাগটা যদি তুমি বোল্ডলি দিতে না পারো তাহলে কিন্তু তুমি অনেক বেশি ক্ষতিও করে ফেলতে পারো। সো আমরা যখন দাগগুলো দেই খুব বোল্ডলি দিতে হয়, বোল্ডলি না দিলে দেখা সেটা হোয়াট এভার ইট ইজ, সেটা তোমার স্ট্রেট লাইন হতে পারে, তুমি একটা সার্কেলও হতে পারে, হোয়াট এভার ইট ইজ। বাট দাগটা যে আমার খুব বোল্ডলি যদি না দেই তখন দেখা যায় যে এই জিনিসগুলো খুব দেখতে খুব বাজে লাগে এবং বোঝা যায় যে ছেলেটা হয়তো মানে কনফিডেন্টলি কোনো একটা কিছু করতে পারতেছে না। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবে আর কি। তো ভাইয়া যে টিপস গুলো বললো, যেমন কিছু এক্সিস কে মেনটেন করা, এক্সিস ওয়ার্ডটা তো অনেক আগে থেকে আমরা জানি। সো এই এক্সিস গুলো মেনটেন করে কিছু কথা হতে পারে। ও একটা টার্ম ইউজ করছে সিমেট্রি। সিমেট্রি হচ্ছে জাস্ট কিছু না যে আমরা জিনিসটা প্রতিসম কিনা, জাস্ট দুই দিকে ইকুয়াল কিনা। ধরো আমার একটা বৃত্তকে যদি আমি ঠিক মাঝখান দিয়ে কাটি এটা প্রতিসম হচ্ছে, আর যদি আমি ঠিক অন্য পাশ দিয়ে কাটি তখন কিন্তু এই পাশ এবং এই পাশ কিন্তু প্রতিসম হচ্ছে না। সো এটা এই জিনিসটাকে আমরা বলতেছি অ্যাসিমেট্রি। আর যদি মাঝখান দিয়ে কাটি তখন জিনিসটাকে বলে আমরা সিমেট্রি। সো যে জিনিসটা একদম একটা এক্সিস বরাবর একটা এক দাগ বরাবর যদি দুই পাশে সমান জিনিস থাকে বা ইকুয়াল জিনিস থাকে তখন জিনিসটাকে আমরা বলছি সিমেট্রি। আর যদি ইকুয়াল জিনিস না থাকে তখন বলি আমরা অ্যাসিমেট্রি। সো মানে আমি জাস্ট একদম কনক্লুশনটা আনতেছি কম্পোজিশনের ক্ষেত্রে, যে অ্যাসিমেট্রি নরমালি নট অলওয়েজ, অ্যাসিমেট্রি নরমালি দেখা যায় যে একটু দেখতে ভালো লাগে, একটু ভালো লাগে, ব্যাপারগুলো একটু ইন্টারেস্টিং হয়ে যায়। সো এইটা ছিল মোটামুটি কম্পোজিশন একটা বেসিক ধারণা। তো আমরা নেক্সট একটা টপিকে চলে যাই, সেটা হচ্ছে লোগো এন্ড পোস্টার ডিজাইন আর কি। তো লোগো কিন্তু আমরা সবাই প্রতিনিয়তই দেখতেছি, বিভিন্ন জায়গায় দেখতেছি। ইভেন তোমরা যখন ফেসবুকে লগ ইন করতেছো, ফেসবুকের যে একটা লোগো আছে না, সব লোগো দিয়েই কিন্তু আমরা বেসিক্যালি সবগুলো কোম্পানি বা সব জিনিসগুলোকে আমরা চিনি। তো লোগো হচ্ছে গ্রাফিক্স এর জগতে বা হচ্ছে আমাদের এই টোটাল ওয়ার্ল্ডে একটা খুবই দারুণ একটা ইনভেনশন, যেটা হচ্ছে বেসিক্যালি একটা সংকেত হিসেবে কাজ করে, প্রত্যেকটা কোম্পানির একটা আইডেন্টিটি হিসেবে কাজ করে। তো এই লোগো ডিজাইনের কিছু বেসিক ক্রাইটেরিয়া আছে বা বেসিক কিছু জিনিস আছে, সেখানেও কম্পোজিশনের ব্যাপার আছে। যে একটা যে ফেসবুকের যে এফটা একটু ছোট হলে কি ভালো হতো নাকি অন্য কিছু। সো যেমন লোগোর ব্যাপারে যেমন অ্যাপেলের যে লোগো এবং সেখানে যে ফন্ট, যে চিকন যে ফন্ট, সেই গ্রাফিক্সটাই কিন্তু বেসিক্যালি তখনকার জগতে হচ্ছে টোটাল যে কম্পিউটারের যে কোম্পানিগুলো ছিল সেই গ্রাফিক্সের জন্যই কিন্তু, অ্যাপলের গ্রাফিক্সের জন্যই কিন্তু সে অনেক এগিয়ে যেতে পেরেছিল। তো আমরা হচ্ছে এখন লোগো এবং পোস্টার সম্বন্ধে আর কি কিছু ডিটেল আর কি জানতে চাচ্ছি। হ্যাঁ, লোগোর ব্যাপারের কথাটা হচ্ছে গিয়ে এটা আসলে এক একজন এক একভাবে চিন্তা করতে পারে। যেমন অ্যালফাবেটিক বইয়েতেও লোগো আছে, যেমন ফেডেক্স। তো ফেডেক্সের লোগোটায় আমরা যখন যাই তখন হচ্ছে দেখা যায় যে হ্যাঁ অ্যালফাবেট আছে, ওকে ফাইন, কিন্তু সেটার সাথে তারা আসলে একটা হিডেন মিনিংও রাখে, যে এখানে যে অংশটা থাকে এই ইটা মিলে এখানে একটা অ্যারো ক্রিয়েট করে, যে ডিরেকশন। ওরা হচ্ছে মেইনলি একটা কুরিয়ার সার্ভিস কোম্পানি, সো তাদের জন্য হচ্ছে এই জিনিসটা মুভিং ফরওয়ার্ড টাইপ কোনো একটা বিষয় বোঝাচ্ছে। তো হিডেন মিনিং থাকতে পারে, নাও থাকতে পারে, শুধুমাত্র অ্যালফাবেটিক ওয়েতেও হইতে পারে, অথবা সেটা যদি কোনো একটা জায়গায় ঘটনা হয় ওই জায়গাটা সিম্বলাইজ করতে হইতে পারে। সো এটা অ্যাকচুয়ালি কোনো লিমিটেশন নাই লোগোর জন্য।
লোগো লোগোর একটা মিনিং থাকে সবসময়, এটা এটা ইম্পর্টেন্ট যে একটা মিনিং রাখতে পারলে তখন সেটা ভালো লোগো হবে, নট লাইক যে এটা দেখতেই শুধু সুন্দর হবে, আসলে এটা কোনো মিনিং রাখতেছে না, তাহলে হচ্ছে অত ইন্টারেস্টিং না। জিনিসটা একটা মিনিং থাকতে হয় সবসময়। সব মোটামুটি ভালো যত লোগো আছে সবগুলাতেই হচ্ছে আমরা যেমন এই মিনিং গুলা দেখতে পাই আর কি। তো লোগোতে হচ্ছে যদি কম্পোজিশনের ব্যাপারটা বলা হয় যে অ্যাকচুয়ালি কিভাবে চিন্তা করব বা তাহলে কি করব না করব, হ্যাঁ, টাইপোগ্রাফি মানে কি বলে ফন্ট, ফন্টের ক্ষেত্রে যদি আমরা ফন্ট দিয়েই শুধু করতে চাই তাহলে হচ্ছে দেখতে হবে যে আমরা ফন্টের মার্জিন লাইনগুলা ঠিক মতো দেখতেছি কিনা। তখন হচ্ছে ওই ফন্টটাকেই আমি স্পেশালি খুব ভালোভাবে লিখবো, যে একটা এফ লিখতে হয়তো নর্মাল কোনো জায়গায় আমি হচ্ছে এভাবে লিখে দিচ্ছি বা এভাবে লিখতেছি, কিন্তু তুমি যখন একটা লোগো তৈরি করবে তখন হচ্ছে যদি ওই যেসব স্ট্রাকচার, হ্যাঁ, ওই যে যে ফ্রেমগুলো থাকবে সেগুলো হচ্ছে আমি চিন্তা করে রাখবো যে এইভাবে আসবে বা ফন্টটা কেমন হবে, ক্যালিগ্রাফি বিষয়গুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে হচ্ছে এইসব জিনিসগুলোর ব্যাপারে জানা যেতে পারে ভালো। এছাড়া হচ্ছে আরো কি কি হওয়া সম্ভব, যেমন অ্যাপলের প্রথম লোগোটার কথা বলি, সেখানে হচ্ছে অ্যাপল কেন আছে, কারণ তাদের কোম্পানির নামই অ্যাপল। তো সেখানে আরেকটা যেটা ফ্যাক্ট ছিল যে এর যে একটা পার্ট পোর্শন নাই, এটা অ্যাকচুয়ালি কেন বলা হয়, যে এখানে হচ্ছে তখন এমন একটা রিজন থাকে যে অ্যাডাম অ্যাডাম হচ্ছে ওই অ্যাপল কে রেজিস্টার করতে পারেনি, যে তাকে বলা হয়েছিল যে এখানে না খাওয়ার জন্য, কিন্তু তারপর সেটা খাইছে। তো যেটা হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা তোমাকে ইউজ করতেই হবে, যে এটা এতটাই অ্যাট্রাকটিভ হবে যে এই প্রোডাক্টের কোয়ালিটি। সো এই জিনিসগুলো হচ্ছে তারা মানে মেইন করে আর কি, যে লোগোতে বা লোগোর ক্ষেত্রে হচ্ছে যাতে এখানে তাদের কোম্পানির যে ভিশন থাকে, বা কোম্পানি না হোক, হয়তো তোমার নিজের ব্যক্তির একটা লোকেরই হচ্ছে লোগো বলতে গেল, যে তুমি তোমার নিজেকে এক্সপ্রেস করে এমন একটা লোগো, সেক্ষেত্রে হচ্ছে তোমার ব্যাপারে তুমি যে দিকটা তুমি মানুষকে জানাতে চাচ্ছ, বোঝাতে চাচ্ছ, সেসব দিকেও তুলে নিতে পারো। হ্যাঁ, এগুলা লোগোর ক্ষেত্রে আর কি মানে ইম্পর্টেন্ট। আমরা লোগোর থেকে আরেক পরে পোস্টারের দিকে কথা বলি। এখন পোস্টারের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে যে পোস্টারের অ্যাকচুয়ালি ফাংশনটা এরকম যে দূর থেকে একটা মানুষ দেখবে একটা পোস্টার, তার হচ্ছে দেখে জিনিসটাতে ইন্টারেস্ট জাগতে হবে, তারপর হচ্ছে সে কাছে গিয়ে দেখবে আচ্ছা হ্যাঁ এই জিনিসটা কি বলা হয়েছে। সো পোস্টারে অ্যাকচুয়ালি দুই ধরনের ব্যাপার থাকবে, একটা হচ্ছে মেইনলি অ্যাট্রাক্ট করার জন্য যে আচ্ছা হ্যাঁ কি বোঝা যাচ্ছে, ওকে দূর থেকে বুঝতেছি যে এরকম একটা বিষয় হচ্ছে, কাছে গিয়ে দেখলাম যে আসলে কি কাজ হচ্ছে। হ্যাঁ, তো যেমন হচ্ছে ধরো অনেক ফেমাস পোস্টার আছে যে ইয়া নিয়ে। তাছাড়া পোস্টারের ক্ষেত্রে হচ্ছে আমরা যে জিনিসটা একটু খেয়াল রাখবো, যে আমাদেরকে যে লেখাগুলা দিবে, যে বলে দিবে যে এখানে একটা প্রোগ্রাম হবে এরকম, ধরো তোমার স্পোর্টস ডে, হ্যাঁ স্পোর্টস ডে একটা প্রোগ্রাম হবে স্কুলে, তোমার স্কুলে বা কলেজে বা ভার্সিটিতে। তো সেইগুলার যে লেখা, যে সময়, এইসব জিনিসের জন্য তোমার একটা জায়গা চিন্তা করতে হবে ধরো। তারপরে এখন ওইগুলো লেখাগুলা কটুক হবে, একটা হয়তো বড় লেখা হবে যে অ্যানুয়াল স্পোর্টস ডে, হ্যাঁ, তারপরে হয়তো ছোট করে আমার এখানে কোথায় কোথায় কি কি হবে, কোথায় প্রোগ্রাম হবে, কখন প্রোগ্রাম হবে, কে কে আসবে না আসবে, এই কথাগুলো লেখা যায়। কিন্তু মেইনলি দূর থেকে আবার কি দেখতে হবে যে এখানে হয়তো একটা স্পোর্টস ডে টাইপ কোনো একটা বিষয় থাকতে হয়, যেমন আমার হয়তো যে এরকম হইতে পারে, হ্যাঁ, যে আমার হয়তো এর হইতে পারে যে এরকম জাস্ট একটা স্ট্যাম্প এঁকে দিয়ে হইতে পারে যে আমার স্পোর্টস ডে বোঝাচ্ছি, হ্যাঁ, হয়তো দূর থেকে এরকম হইতে পারে। তারপরে আরো অনেক কিছু, যেমন হয়তো একটা অ্যাথলেট দৌড়াচ্ছে বা অন্যান্য যাই হোক আর কি। তো এভাবে হচ্ছে তোমার পোস্টারের যে ব্যাপারটা এটা দেখতে হবে, যে মেইনলি ফার্স্টে ইন্টারেস্ট ক্রিয়েট করা, দেন হচ্ছে ডিটেইলের জন্য আমি কাছে গিয়ে ওই পোস্টারটা দেখবো, এইসব বিষয় আসে পোস্টারের ক্ষেত্রে একটা কিছু বেসিক কিছু ব্যাপার আছে, যদি এটা কোনো একটা প্রোগ্রাম বেসড হয়,
আবার কিছু কিছু হতে পারে যে অ্যাওয়ারনেস বেস, যে সেভ ওয়াটার বা হারভেস্ট রেইন ওয়াটার, এই ধরনের অনেকগুলো টপিক থাকতে পারে। তো যদি কোনো একটা দেখা যায় যে একটা প্রোগ্রাম বেস হয়, যে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে হচ্ছে, তখন ওখানে কিছু বেসিক এলিমেন্টস থাকতে হয়। যেমন এক নাম্বার হচ্ছে তোমার, হ্যাঁ, একটা কি পয়েন্ট থাকতে পারে, যেমন ও এখানে একটা স্ট্যাম্প বল, এটা এই ধরনের একটা কি পয়েন্ট দিয়ে এটা অ্যাট্রাক্ট করা ট্রাই করছে, তার মানে এটা বেসিক্যালি কিন্তু অ্যাট্রাক্টিভ এলিমেন্ট। কিন্তু যেই জিনিসটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে অবশ্যই প্রোগ্রামের নামটা লেখা, এবং হচ্ছে প্রোগ্রামটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে, টাইম কি, এই যে ইনফরমেশনগুলো কিন্তু থাকাটা খুব জরুরি, কারণ ইনফরমেশন ছাড়া কিন্তু সে অ্যাকচুয়ালি প্রোগ্রামের যে মেইন ফোকাসটা সেটা কিন্তু হারা যায়। তো অনেক সময় হচ্ছে আমাদের যখন পোস্টার ডিজাইন করতে বলে, আমরা হচ্ছে এই থিমটার দিকে অনেক বেশি ইয়ে থাকি, যে হ্যাঁ আমার হয়তো এই জিনিসটাই মেইন, এই জিনিসটার দিকে আমার ইয়ে করতে হবে। কিন্তু দেখা যায় যে যেসব বেসিক এলিমেন্ট থাকা জরুরি, সেই বেসিক এলিমেন্ট কিন্তু আমরা অনেক সময় হারাই ফেলি। অনেক সময় তো শুধুমাত্র টেক্সট দিয়েও কিন্তু দেখা যায় যে অনেক ভালো ভালো অনেকগুলো ইয়ে আছে, পোস্টার আছে। সো সেগুলো তোমরা একটু ফোকাস করতে পারো। যেমন আহ, এই যে এই যে গাইড, এখানে দেখবো অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই এই যে পোস্টার গুলো যেগুলো আছে দেখা যাচ্ছে, তো এই যে পোস্টার গুলো আছে এগুলো কিন্তু আমাদের দেখা গেছে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু বেশ অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে পারছিল। হ্যাঁ, তারপর হচ্ছে যেমন একটা পোস্টার, যেটা 6 দফার যে পোস্টার, সেখানে কিন্তু জাস্ট কিচ্ছু লেখা, মানে কিছু আঁকা নাই, জাস্ট একটা 6 বড় করে লেখা, এভাবে একটা 6 লেখা ছিল। আর এখানে এখানে হচ্ছে দফা লেখা ছিল। দফা। হ্যাঁ, সো জাস্ট এই জিনিসটাই রাস্তায় রাস্তায় সব জায়গায় খালি এই জিনিসটাই ছিল, 6 6, মানে বড় করে 6 লেখা। তো এই 6 তখনকার সময় দেখা গেছে যে সবাই বুঝতে পারতো যে হ্যাঁ এখানে 6 দফার সম্বন্ধে কিছু বলা হ্যাঁ, এটা হচ্ছে। দেখা সো শুধুমাত্র টেক্সট পেজও কিন্তু বেশ আলোড়ন ক্রিয়েট করতে পারে। সো এগুলো হচ্ছে মেইনলি অ্যাওয়ারনেস বেস, আর এগুলো হচ্ছে মোর অ্যাক্টিভিটি বেস বা প্রোগ্রাম বেস। প্রোগ্রাম। প্রোগ্রাম বেসে কিছু ক্রাইটেরিয়া আছে, ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করতে হয়। আর তোমার যেগুলো অ্যাওয়ারনেস বেস, হ্যাঁ, বা ফেস্টিভ্যাল বেস এই ধরনের, সেখানে তোমার যে এই ধরনের ইনফো থাকতেও পারে, নাও থাকতে পারে, ইট ডিপেন্ডস অন দ্য মুড অফ দ্যাট প্রোগ্রাম অর ইভেন্ট। ঠিক আছে। হুম। আর পোস্টারের ব্যাপারটা তাহলে শেষ করি। এখন হচ্ছে আমরা পার্সপেক্টিভের যে ইস্যু ব্যাপারটা আছে, যে দেখি পার্সপেক্টিভের ব্যাপারটা একটু খেয়াল করে রাখতে হবে এবং ভালো মতো বোঝার চেষ্টা করো, যাতে হচ্ছে, কারণ এটা দুইটা ক্ষেত্রে লাগে, একটা হচ্ছে 3D কম্পোজিশনের ক্ষেত্রে লাগে, আর একটা হচ্ছে সিনারির ক্ষেত্রে লাগে। হ্যাঁ, তো আমরা ফার্স্টে বুঝি যে আসলে পার্সপেক্টিভ জিনিসটা কি। আমি যদি রেল লাইনে দাঁড়াই, মানে খুবই কমন থিওরি, যে তখন দেখা যাবে যে রেল লাইনটা অনেক দূরে যদি সোজা পর্যন্ত যায়, মনে হবে যে দুইটা লাইন একটা পয়েন্টে গিয়ে মিলে যাচ্ছে, এরকম। যে তখন হচ্ছে রেলের স্লিপার গুলা এরকম থাকবে আর কি। হ্যাঁ, তো এটা আসলে কেন হয়, যে আমরা হচ্ছে ইনফিনিটির দিকে যেতে যেতে এই জিনিসটা হচ্ছে মনে হচ্ছে মিলায় যাবে। তো এটা হচ্ছে পার্সপেক্টিভ। এখন আমি এখানে যে পার্সপেক্টিভের যে এক্সাম্পলটা দিই, এটা হচ্ছে 1 পয়েন্ট পার্সপেক্টিভ। তো আমরা ফার্স্টে 1 পয়েন্ট পার্সপেক্টিভে কিভাবে বস্তু আঁকা যায় বা 3D জিনিস আঁকা যায়, তো সেই জিনিসগুলো একটু দেখি একদম বেসিক পর্যায়ে, ঠিক আছে? এবং এই পার্সপেক্টিভটা আসলে, পার্সপেক্টিভের যে নলেজটা, এটা তোমাকে কিসে হেল্প করবে? দেখবা যে অনেক সময় বিভিন্ন অনেক কিছু আঁকলাম এবং আমি মানে বুঝাতে যাচ্ছি যে এই জিনিসটা একই সারফেসে আছে, কিন্তু দেখা যায় যে আসলে এটা মনে হয় যে এটা এদিকে নড়ে গেছে, দেখতে এটা ওইদিকে নড়ে গেছে, মানে একই সিস্টেমে নাই মনে হচ্ছে। হ্যাঁ, বা ভাসতেছে। হ্যাঁ, তো ওইসব জিনিস দেখবা যে তুমি কন্ট্রোল করতে পারবা এই ওয়েতে। যেমন যদি আহ, আমি চিন্তা করবো যে এখানে আমি অনেকগুলো বক্স রাখবো, হ্যাঁ, বিভিন্ন পজিশন। এখানে একটা রেক্টেঙ্গেল আঁকলাম। আমি ফার্স্টে রেক্টেঙ্গেল আঁকি যে কোন কোন পজিশনে আমি বক্স রাখতে চাই। এভাবে হচ্ছে আমি, এভাবে কিন্তু পরীক্ষার হলে যে দাগ দেবে এরকম না, এখানে জাস্ট আঁকার জন্য দেখাচ্ছে। হালকা করে দেবো। হ্যাঁ, হালকা করে দিবা, খুবই হালকা করে এইচবি দিয়ে ট্রাই করবা যে এগুলা, এই কাজগুলা করার। যেমন
এইভাবে যদি এখন আমি বক্সটাকে তারপর হচ্ছে এই জাস্ট সোজা সোজা লাইন দিয়ে ওইটার প্যারালাল, আগের যে রেক্টেঙ্গেলটা ছিল সেটার প্যারালাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে এখান থেকে আসবে। তারপর হচ্ছে এভাবে হচ্ছে বিভিন্ন পজিশনে বক্স মানে বসানো ব্যাপারটা যায়। হচ্ছে ধরো এই একই বক্স, সো আমি একটু যদি ক্যামেরার সামনে থেকে ধরি, তোমরা হয়তো এই সারফেসটা খুব ভালো করে দেখতেছো। সো আমি যখন এটা ডান দিকে নিয়ে যাব তখন কিন্তু এই সারফেসটা দেখা যাচ্ছে। সো এটার পজিশনের জন্য কিন্তু এটার সারফেস কিন্তু এক একবার এক একটা দেখা যাচ্ছে, রাইট? সো ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা বক্স যখন উপরে চলে যাবে তখন দেখা যাবে হয়তো তার নিচের সারফেসটা দেখা যাবে, আবার যখন সে এই দিকে চলে আসে তখন তার উপরের সারফেসটা দেখা যাবে। সো এক এক জায়গায় কিন্তু পজিশন এক একটা সারফেস দেখা যাবে। তো কিন্তু বাট প্রত্যেকটা জিনিসের একটা পয়েন্টে গিয়ে মিলে, সেই পয়েন্টটাকে আমরা বলছি ভ্যানিশিং পয়েন্ট, যেখানে গিয়ে সব কিছু মিলতেছে। যেমন একটা রেল লাইন ধরে তুমি যেতে থাকো, একদম ওটা মনে যে কোনো একটা বিন্দু থেকে মিলে গেছে, অসীমে গিয়ে হয়তো একটা পয়েন্টে মিলে গেছে। সো এইটাকে বলছে আমার ভ্যানিশিং পয়েন্ট। তো ভাইয়া যেটা বলতে যাচ্ছে সে, আমি যদি এখন দেখতে চাই যে হ্যাঁ বক্সটা যদি আমি এখানে রাখতাম দেখতে কেমন হবে, তার মানে আমি বক্সটা সে এখানে আগে তার মানে প্রথম উপরে যে সার্ফেসটা আমরা দেখবো সেই সার্ফেসটা আমরা এঁকে নিলাম। এখন আমরা এটা তো নিচে কিছু হয়তো জিনিস দেখা যাবে, দেখা যাবে কি যাবে না, বা কতটুক দেখা যাবে এটা বোঝার জন্য হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট থেকে এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে আমরা কানেক্ট করব। তার মানে এখান থেকে এখন এই পয়েন্টটা কানেক্ট করব, আবার এখান থেকে হয়তো ওই পয়েন্টে কানেক্ট করবো, কিন্তু একটু বুঝতে হবে যে এখান থেকে আমি ওই পয়েন্টে কানেক্ট করি, এটা কিন্তু দেখা যাবে না কারণ এটা পিছন দিকে চলে গেছে। সো এখন বক্সটা তাহলে যদি আমি এখন আঁকতে চাই তাহলে কিচ্ছু না, এগুলো তো বাঁকা দাগ দিছে, এখন হচ্ছে জাস্ট এইটার প্যারালাল এখানে একটা দাগ দিব আর এইটার প্যারালাল এখানে একটা দাগ দিব, which means this is my box, এটা হচ্ছে আমাদের বক্স। সো এই বক্সটা হয়তো এখানে নিয়ে গেলে দেখতে হয়তো এরকম লাগবে। সো এখন যদি তুমি ওখানে একটা আঁকতে চাও কিচ্ছু না, চারটা পয়েন্ট আসবে, ওই চারটা পয়েন্ট এখান থেকে কানেক্ট করলে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে 1 পয়েন্টের থিওরি। 2 পয়েন্টের যে বিষয়টা থাকে ওইটা হচ্ছে কখন হয় যে আমরা 1 পয়েন্টটা কখন দেখি, যখন আমরা কোনো বস্তুকে এভাবে দেখতেছি বা এই সারফেসটা হচ্ছে আমার চোখের দুইটা যে প্লেন থাকে ওই প্লেনের সাথে যদি প্যারালাল থাকে, যদি এই জিনিসটাকে আমি এইভাবে দেখি তখন হচ্ছে পার্সপেক্টিভের 2 পয়েন্ট চলে আসে, যে পাশের থেকে ভিউটা বা কোনো অ্যাঙ্গেল থেকে অ্যাঙ্গুলার ওয়েতে যদি আমি দেখি তখন কি হয়, তখন একটা বক্স যদি আমি আঁকতে যাই যে তখন তার হচ্ছে ধরো দুইটা ভ্যানিশিং পয়েন্ট থাকে, একটা আসলো এই, এইখানে হচ্ছে আমার ধরো উপরে গেল, আমি ধরলাম যে এজটা একটা এজ হচ্ছে এইটুক হাইটের, তারপর এই পয়েন্টটার থেকে এই এজটা কানেক্ট করলাম, তারপর এই পয়েন্টটার থেকে এই এজটা কানেক্ট করলাম, তারপর এখানে ইন্টারসেকশন, একে উপরে উঠালাম, একে এখান পর্যন্ত নিলাম, এই হচ্ছে আমার বক্সটা। তারপর এখন মনে হচ্ছে যে আসলে উপরে সার্ফেসটা একটু দেখা যাবে, তাহলে হচ্ছে এই আর এই দুইটা, তাহলে হচ্ছে আমি বক্সটা আসলে কতটুক পাইলাম, আমি বক্সটা হচ্ছে পাইছি হচ্ছে এই হচ্ছে আমার বক্সটা, আর এইখানে লাইনগুলো বা, ঠিক আছে? তো এখন যদি এই যে এই পজিশনটা যদি চেঞ্জ হতে থাকে তাহলে দেখো যে যদি আমার তাহলে এ হচ্ছে আমার এখন লাইন আছে, রেফারেন্স লাইন। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি সোজা উপরে টানবো, এখান থেকে হচ্ছে আমি সোজা উপরে টানবো, এই এই ব্যাস। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আমি ধরো বক্সটা কি হবে, এই জিনিসটা রেখে
তো এই এজ লাইন যেগুলো থাকবে এগুলো বাদ যাবে যদি বক্সটা ট্রান্সপারেন্ট না হয়। যদি বক্সটা ট্রান্সপারেন্ট হয় তাহলে এই এজ লাইনগুলো থাকবে। হ্যাঁ, এবার হচ্ছে ধরো 2 পয়েন্টের যে বেসিক যে বিষয়গুলো, এটা হচ্ছে সেটা। তো এখান থেকে আসলে কিভাবে সিনারি আঁকতে হয়, হ্যাঁ, বা 3D কম্পোজিশন করতে হয়, যদি আমাকে বলে যে ইট দিয়ে কয়েকটা ইট দিয়ে কম্পোজিশন করতে, তাহলে ধরো এই নিলাম যে একটা 2 পয়েন্ট, হ্যাঁ, যে ইট আঁকতে হবে। একটা ইট কিভাবে আঁকবো, ধরলাম যে তার একদম এই যে প্রপোর্শনটা ইটের সেটা এরকম হয়। তারপর হচ্ছে ধরলাম যে এর এজের হাইটটা হচ্ছে একটু। তারপর এই পয়েন্টটার সাথে আমি এই পয়েন্টটা কানেক্ট করব, তারপর এই পয়েন্টটা কানেক্ট করব। এরপর আমি এটাকে এখান পর্যন্ত নিব, এই ইন্টারসেকশন পয়েন্টটা আবার এইখানে কানেক্ট করব। তারপর এই ইন্টারসেকশন পয়েন্টটা আমি এখানে কানেক্ট করব। তো এটা আর একটু কম হলে বেটার পাই, এই জায়গা বরাবর। তাহলে হচ্ছে কি হবে, এই জায়গা। ওকে ফাইন, এগুলো আমার হয়ে গেছে। আমি হচ্ছে এখন যেই ডিজায়ার যে বক্সটা ছিল ওই বক্সটা পাই। আচ্ছা, ভালো কথা। তারপর হচ্ছে এখন আমার এখানে হচ্ছে উপরে একটু নিচের দিকে অংশ নামানো থাকবে। এই যে এটাকে যদি আমি কানেক্ট করি তাহলে ইয়া করা যায়, কিন্তু ওইভাবে দাগ টানতে গেলে অনেকগুলা লাইন ক্রিয়েট হবে, যেখানে হচ্ছে আমাদের কনফিউশন হতে পারে যে এই লাইনটা আসলে কিসের সাথে, এই লাইনটা কিসের সাথে। তো আমরা চেষ্টা করবো যে বেসিক শেপটা এঁকে ওইটা রেফারেন্সে যদি আমরা পুরোটা শেষ করতে পারি বেটার। হ্যাঁ, যে অনেকগুলা লাইনের রেফারেন্স লাগলো না, ঠিক আছে। সো এইভাবে তুমি ধরো করতে পারো। তো তখন লাইট, শেড শ্যাডো এইসব জিনিসগুলো একটু চিন্তা রাখলে ভালো হয়। যেমন আমি যদি এই জায়গাটা কালো করি তার মানে হচ্ছে লাইটটা হচ্ছে এইদিকে, সো আমার এই সারফেসটাও কালো হবে। ভাবলাম যে এই হালকা একটু এদিক করা আছে, তাহলে হচ্ছে এটা একটু কম কালো হবে। এগুলা ফিল করে হ্যাচ না দিয়ে মানে জিনিসটা ফিল করে করলে বেটার হয়। যেমন এখানে ধরো তুমি 4B দিয়ে করলা, আবার এখানে হচ্ছে 2B দিয়ে 2B ইউজ করে করলা, সো দুইটার শেডের ডিফারেন্স চলে আসবে অটোমেটিকলি। তারপর লাইটটা তো উপরে, সো আমি এই জায়গাটা পুরো সলিড এভাবে সাদা রেখেই দিলাম যে এটা এরকমই থাকে। আবার এইটার এই জায়গাটা হচ্ছে প্যারালাল, সো একই রকম গ্রেড যদি এখানে হয় তো তখন বোঝা যাবে যে একটা লাইট শেডোর বিষয় যেটা থাকবে। তারপর হচ্ছে যদি আমি ভাবি যে আচ্ছা এটা তো শেডও পড়বে, তাহলে হচ্ছে ধরো এই পয়েন্টটার যে শেডটা এইটা এখানে আসলো, একটা এজ লাইন বা এই এজটার যে শ্যাডোটা পড়বে এই এজ, তারপর এইখানে, তারপর এরকম। এই তো এখানে হচ্ছে জাস্ট আলাদা একটা গ্রেডের শ্যাডো দিলেই হয়ে যাবে। তো এরকমই আর কি বিষয়টা, যে এরকমভাবে আমি যদি করি তাহলে হচ্ছে এই ওয়েতে পার্সপেক্টিভে জিনিসটা হচ্ছে সুন্দরভাবে মিলবে। না হলে হচ্ছে পার্সপেক্টিভে আমার এই পয়েন্টগুলা যে লাইনগুলো থাকে এগুলা দেখে মনে হবে না যে জিনিসটা অ্যাকচুয়ালি একটা সলিড ইট, কারণ এইসব যে ফ্যাক্টরি মেড এগুলা অনেকটা একদম যে পিওর শেপ থাকে ওটার সাথে রিলেটেড থাকে, যে এখানে আসলে এদিক উচ্চ হয়ে গেল নিচে হয়ে গেল বোঝা যাচ্ছে না এমন হবে না, সো জিনিসটা পারফেক্ট হয়ে যাবে। এই জিনিসটা হচ্ছে আমাদের আরো বেশি কাজে লাগে হচ্ছে, ধরো আমাকে একটা কোনো একটা রুমের ভিতরে আঁকতে বললো, হ্যাঁ, তো রুমের ভিতরে যখন আঁকতে বলবে তখন হচ্ছে দেখা যায় যে আমরা দুইভাবে দেখতে পারি। একভাবে দেখতে পারি যেমন তোমরা এখন যেটা দেখছো ক্যামেরা থেকে একদম সামনে, তার মানে ওয়ালটা একদম যেটা দেখতেছো একদম স্ট্রেট দেখতেছো, রাইট? সো এইটা হচ্ছে এক ধরনের ভিশন। আরেকটা হচ্ছে না, আমি হয়তো একটা রুমের কর্নারটা দেখতে পারি। সো দুইটা জিনিস আমি একটু যদি মুছি বা এখানে সাইডে আমরা আঁকতে পারি, সেটা হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে আমরা সরাসরি একটা রুমে ধরো জাস্ট একটা ওয়াল দেখতে পারি, অথবা হচ্ছে একটা কর্নার দেখতে পারি, এই ধরনের একটা কর্নার, এরকম একটা কর্নার দেখতে পারি। সো এই যখন আমরা একটা জাস্ট এই ধরনের একটা ওয়াল দেখতেছি তখন আমরা ইউজ করেছি নরমালি 1 পয়েন্ট
তার মানে সবকিছু হচ্ছে একটা পয়েন্টে মিলে যাবে। আর যখন আমরা একটা কর্নার দেখি নরমালি, তখন আমরা জিনিসটা ইউজ করেছি 2 পয়েন্ট। সো জিনিসটা তার মানে আমি যেটা এইভাবে জিনিসটা অনেকটা এইভাবে আঁকি যে ঠিক আছে, আমি যদি 1 পয়েন্টে আঁকি তাহলে আমি ফার্স্টে যেটা করব, আমি হচ্ছে ধর এখন একটা ভিতরে একটা রুম আঁকতেছি, ঠিক আছে? আমি একটু মুছি এটা, হ্যাঁ। আচ্ছা, তো নরমালি যদি আমি দেখি যে হয়তো আমি একটা রুম আঁকতেছি সামনে থেকে, সো ফার্স্টে আমি করব কি এই ধরনের একটা বক্স এঁকে নেব। বক্সটা কেন? কারণ আমি একদম রুমের ধরো এই রুমটার এই পাশের ওয়ালটা আমি প্রথমে আঁকলাম। এখন যদি আমি রুমের কি শুধুমাত্র একটা ওয়াল থাকে তা তো না, উপরে রুফ থাকে, নিচে তোমার ফ্লোর থাকবে, দুই সাইডে ওয়াল থাকবে, সেগুলো কিভাবে আঁকবো? কিছু না, জাস্ট আমি আগে চিন্তা করবো হ্যাঁ হয়তো আমার ভ্যানিশিং পয়েন্টটা এই জায়গায়, তাও ভ্যানিশিং পয়েন্ট বরাবর হচ্ছে হালকা করে এভাবে হচ্ছে আমরা দাগ দিব, তারপরে এখান থেকে এভাবে দাগ দিব, তারপরে এখান থেকে এভাবে দাগ দিব, তারপরে এখান থেকে এভাবে দাগ দিব। সো যখন দাগ দিয়ে নিছি, তার মানে দেখো আমার উপরে যে জিনিসটা পাইছি এইটা হচ্ছে আমার রুফ, মানে রুমের রুফ, এই অংশটুকু। এই পাশে হচ্ছে দেখো এটা একটা দেয়াল, এই পাশে এটা একটা দেয়াল। সো ইভেন্চুয়ালি দিস ইজ মাই ফ্লোর। সো এখন এখানে তুমি যাই আঁকো না কেন, সে যদি তুমি যদি জানলা দাও, সেই জানলাটাও দেখা যাবে ওই পয়েন্টের সাথে মিলাই করতে হবে। যেমন ধরো আমি এখানে একটা জানলা হবে, তাহলে আমি যেটা করবো এখান থেকে একটা দাগ দিব, এখান থেকে একটা দাগ দিব, তারপর জাস্ট দুইটা ভার্টিক্যাল দাগ দিলে হ্যাঁ এটা হয়তো একটা জানলা হবে। সো জানলার কিছু ডিটেইলিং থাকে, কারণ কি এটা দেখে মনে হয় যে না এটা খুব ফ্ল্যাট লাগতেছে, জিনিসটাতে একটা ডেপথ থাকবে। কারণ কি এই যে একটা ওয়ালের একটা থিকনেস আছে না, সেই থিকনেস গুলো যদি দিতে চাই তখন সেই জিনিসটা আমরা চোখের আন্দাজে দিতে পারি, আবার চাইলে আমরা একটু মানে ওই আবার পার্সপেক্টিভে মিলাই করতে পারি। এটা যার যার ইচ্ছা, যেভাবে ইচ্ছা আমরা এটা করতে পারি। সো এইটা হচ্ছে দেখে তার মানে এরকম একটা জিনিস হচ্ছে, জিনিসটা হচ্ছে আমি যখন একটা ওয়াল দেখতেছি বা একটা রুম দেখতেছি ভিতর থেকে, সো এটা চাইলে আরো অনেকগুলো ডিটেইলিং করা যায়। আমি চাইলে এখানে ফ্লোরের টাইলস দিয়ে আরো অনেক ডিটেইলিং করতে পারি। এটা হচ্ছে 1 পয়েন্ট, আমি সবকিছু একটা পয়েন্টে মিলতেছে। আর যেটা 2 পয়েন্ট, 2 পয়েন্টটা হচ্ছে ধরো আমি এই রুমের এখন এই কর্নারটা দেখতেছি, রাইট? জাস্ট এই কর্নারটা। সো আমি যে কাজটা করি আগে ওই কর্নারটা এঁকে নিই। কোন কর্নারটা? জাস্ট এই কর্নারটা হচ্ছে আগে আমি এঁকে নিলাম। এই কর্নারটা হচ্ছে এতটুকু। এখন এখানে পয়েন্ট ছিল কয়টা? একটা। বাট এখানে পয়েন্ট কয়টা যাচ্ছে? দুইটা। দুইটা যখন পয়েন্ট চাইবো তখন ধরো পয়েন্ট এখানে একটা, এখানে একটা। সো যখন পয়েন্ট এখানে একটা আর এখানে একটা, তখন আমার রুমটা দেখতে কিরকম হবে? এখান থেকে একটা লাইন টানলাম, আবার এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম, এখান থেকে একটা লাইন টানলাম। এখন দেখো কি কি জিনিস পাচ্ছি। এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এখানে একটা লাইন, এখানে একটা লাইন। যদি আমি এগুলো মুছে দেই তখন দেখো যে জিনিসটা পাচ্ছি, এটা ধরো এটা একটা রুম, রুমের দুইটা দেয়াল হচ্ছে এরকম। সো এইটা হচ্ছে রুমের রুফটা এরকম হয়ে যাবে, আর এটা হচ্ছে কি ফ্লোরের পার্ট। আর যদি আমি দেয়ালটা বাইরে থেকে দেখতাম তখন যে কাজটা করতাম সেটা হচ্ছে এই যে এই লাইনগুলো ছিল না, আর এখানে দুইটা লাইন ছিল, রাইট? যদি আমি দেয়ালটা বাইরে থেকে দেখতাম তাহলে আমি এগুলো মুছে দিয়ে যে কাজটা করতাম সেটা হচ্ছে এখানে একটা দাগ দিতাম, এখানে একটা দাগ দিতাম। তার মানে মনে হতো দেয়ালটা হচ্ছে এখন আমি হয়তো বাইরে থেকে দেখতেছি, এখানে তো একটা গাছ কিছু একটা আছে। সো এরকম। সো 2 পয়েন্টে যেটা করি আমরা নরমালি আগে কর্নারটা এঁকে নিই। কর্নার যেমন ও আগে যখন ইটটা আসছিল তখন তার কর্নারটা এঁকে নিয়ে তারপর হচ্ছে জিনিসগুলো জয়েন দিচ্ছে। সো কর্নারটা এঁকে নিয়ে দেন হচ্ছে আমি যদি জয়েন্টগুলো দেই তখন হচ্ছে রেফারেন্স গুলো খুব ইজিলি পাওয়া যায়। সো দিস ইজ 2 পয়েন্ট আর দিস ইজ 1 পয়েন্ট। সো জিনিসগুলো প্রথমে একটু কমপ্লেক্স মনে হতে পারে যে এত এত দাগ এত দাগ, বাট ব্যাপারগুলো খুবই ইজি। কারণ তুমি যদি এক দুইবার জাস্ট প্র্যাকটিস করো তাহলে দেখবে জিনিসটা খুব ইজি, তেমন কিছুই না। আর তুমি যদি 2 পয়েন্টে বেশি কষ্ট হয়, ওকে ফাইন, দেন গো ফর 1 পয়েন্ট পার্সপেক্টিভ, নো প্রবলেম। তুমি 1 পয়েন্ট দিয়ে করলেও হবে। পার্সপেক্টিভের এটা শেষ করি। ওকে, আচ্ছা, মানে আমরা একটু দেখি যে পার্সপেক্টিভের সাথে সিনারিও বা অন্যান্য যে সিনারি বা কিছু আঁকতে বলে ওইগুলা কিভাবে কাজে ইউজ করা যায় আর কি। হ্যাঁ, তো যেমন আমরা হচ্ছে একটা জাস্ট বই মেলার ছবি যদি আঁকতে বলে, কোনো কয়েকটা বুক স্টল জাস্ট পাশাপাশি আছে এরকম জাস্ট, হ্যাঁ, যে আঁকতে বলবো, তো তখন হচ্ছে আমি ধরলাম যে এখানে হচ্ছে একটা আরেকটু এখানে একটা পার্সপেক্টিভের পয়েন্ট, ভ্যানিশিং পয়েন্ট, 1 পয়েন্ট পার্সপেক্টিভ করতেছি যে আমার হচ্ছে এই ওকে। তো হিউম্যান হাইটের সাথে যদি রাখতে যাই তাহলে হচ্ছে যদি এটা হচ্ছে দোকানের একটা এজ লাইন হয়,
আমি ফার্স্টে দেখো আস্তে আস্তে যত দূরে যাচ্ছে তত এই লাইনগুলো পাশাপাশি দূরত্ব কমতেছে, কারণ আস্তে আস্তে দূরে গেলে কোনো জিনিস আমরা ছোট দেখি সেজন্য। ঠিক আছে, ওকে, এরকম গেল। তারপর হচ্ছে এর উপর একটা ব্যানার থাকবে, ধরো যে কি নাম দোকানের ওই অনুযায়ী ওই দাগটা। তারপর হচ্ছে ধরো এখানে একটা ফ্রেম আসলো, এরকমই করা যায়। এর পাশে দোকানের ধরো এখানে এই এগুলার হাইট ডিফারেন্স আছে। এই যে প্যারালাল, যখন আমি 1 পয়েন্ট করবো, এই ওই পয়েন্টের সাথে লাইনগুলো ছাড়া যেই লাইনগুলো থাকবে ওইগুলো সব হচ্ছে অর্থোগোনাল হবে, অর্থাৎ পেজের সাথে এইরকম অথবা এইরকম। হ্যাঁ, এই দুইটা অ্যাক্সিসের প্যারালাল হবে। হ্যাঁ, যেমন এই যে এই জায়গাটা এটা করতেছি, হ্যাঁ এইখানে, তারপর এই এরকম করলাম। তারপর হচ্ছে পিছে আমি গাছ দিলাম, হ্যাঁ যে তো গাছে আবার ধরো এরকম শেড টেড দেওয়া যায়, যে তুমি গাছের ক্ষেত্রে হচ্ছে জাস্ট শেডের ভ্যারিয়েশন দিয়েই ইন্টারেস্টিং করে ফেলতে পারো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হিউম্যান ফিগার যখন সিনারিতে আসছে, হ্যাঁ তারপর তুমি হয়তো এখানে কোনো বইয়ের নামটাম, বইয়ের দোকানের কোনো প্রকাশনীর নামটাম লিখবা, আরো ডিটেইল করবা জিনিসগুলা। হ্যাঁ, তারপর এখানে বুকের থাকবে, বুক শেলফ থাকবে। হ্যাঁ, হয়তো একটা দুইটাতে দেখা যেতে পারে, বাকিগুলোতে আরো অন্ধকার। আস্তে আস্তে শেষের দিকে গিয়ে ধরো তুমি দেখলা যে এগুলা জাস্ট হ্যাচ দিয়ে দিলে হয়। যেটা কাছে ওইগুলো আমরা ডিটেলে দেখবো, যেগুলো দূরে সেগুলো আমরা ডিটেল কম দেখবো, কম করব। হ্যাঁ, এখন যেটা হচ্ছে যে মানুষ আসলে কেমন হবে, যখন আমি একটা মানুষ অনেক দূরের মানুষ আঁকবো তখন হচ্ছে খুবই কম ডিটেইলে জাস্ট একটা মানুষ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু যখন আমি কাছে করতে যাব তখন হচ্ছে সেটা একটু ডিটেল দরকার হয়। এখন আমরা মানুষ আঁকতে গেলে যখন আঁকতে দিই বা আঁকি বা এরকম কি ফেস করতাম যে সবাই আসলে একটা সারফেসে নাই, মনে হচ্ছে কেউ উপরে উঠে গেছে কেউ নিচে নেমে গেছে। হ্যাঁ, ওই জিনিসগুলো আসলে কিভাবে সলভ করা যায়, যেমন ধরো এই মানুষটাই যদি আমার এখানে থাকতো, হ্যাঁ তাহলে হচ্ছে কি হতো, এরকম একটা লাইন তার বডির এই, তো অ্যাকচুয়ালি এখানে আসতে সেই মানুষটার হাইটটা হচ্ছে এরকম হতো। ঠিক আছে, তারপরে ধরো তার আরো ডিটেইলিং আসতো, ওইখানে আমি দেখতেছি না কিন্তু এখানে হয়তো জিনিস আর ওকে আরো ক্লিয়ার দেখা যাচ্ছে মানুষটাকে। হ্যাঁ, হাইট তো আমার এখান থেকে এখান পর্যন্ত। এই জাস্ট এরকম করে দিলেই তোমার এখানে এই সিনারির ক্ষেত্রে হয়ে যাবে। কোনো কিছুতে যে কোনো একটা পোর্শনে সিনারি আঁকতে যখন বলবে ওইখানে অনেক বেশি টাইম দেওয়ার দরকার নেই। ফার্স্টে তুমি ওইটার একটা আউটলাইন রেডি করবা, দেন আস্তে আস্তে লেয়ার বাই লেয়ার ডিটেইলিং এ যাবা। হ্যাঁ, যে যখন আমি ধরো এই মানুষটা করতেছি, আমি যদি ছবির প্রথমেই শুধু এই মানুষটাই আঁকতাম তাহলে দেখা গেল যে আমার ওই যে সময়টা আছে ওই সময়টা কভার করবে না, কারণ তোমার হাতে থাকবে 2 ঘন্টা, তোমাকে 5টা ছবি আঁকতে হবে তখন। সিনারিওর মধ্যে মানুষ দেওয়াটা খুব জরুরি, বিকজ হচ্ছে একটা ধরো এই স্টলটা অ্যাকচুয়ালি একটা মানুষের সাপেক্ষে কতটুকু সেই জিনিসটা কিন্তু বোঝা যায় না। কারণ ধরো এই মানুষটাই যদি এখন আমি খুব এখানে ধরো একটা যদি মানুষ দেই, এই ধরনের একটা মানুষ, তার মানে দেখো তখন কিন্তু দোকানটা অনেক বেশি বড় মনে হয়, বা এই লোকের সাপেক্ষে তখন হয়তো এইটা আমি বলতে পারি যে হ্যাঁ এটা একটা ছোট একটা বাচ্চা। আবার সিনারিওর সময় হয়তো এত ডিটেলও মানুষ দরকার নাই, আমরা যদি মানুষকে জাস্ট এভাবে প্রকাশ করতে পারি, দ্যাটস অলসো ইনাফ। ঠিক আছে, যে আমার জাস্ট প্রপোর্শনে বোঝার জন্য হ্যাঁ এটা একটা মানুষ,
হয়তো এর সাথে হয়তো একটা বাচ্চা টাচ্চা কিছু আছে। তো এটার সামনে আমার গাছকেও যে অত ডিটেলে দরকার আছে তেমন কিন্তু না, গাছ যদি আমি এভাবে দিই দ্যাটস অলসো ইনাফ। বাট এখানে আমার মেইন এসেন্সটা হচ্ছে সিনারিওতে অ্যাকচুয়ালি যেটা দেখতে চাই তুমি অ্যাকচুয়ালি প্রপোর্শনটা বুঝো কিনা। প্রপোর্শনটা মানে হচ্ছে যে আমার সাপেক্ষে এই বা একটা মানুষের সাপেক্ষে এই স্টলটা কতটুকু, এই ব্যাপারটা বুঝো কিনা। এমন যেন না হয় যে হয়তো তুমি হয়তো একটা স্টল আসছো, সে সে এটা হচ্ছে একটা স্টল, সে আমি বললাম এখন যদি মানুষটা আমি এতটুকু দেই, ঠিক আছে, তখন মনে হবে স্টলটা অনেক বড়। আবার যদি মানুষটা আমি যদি এত বড় করে দেই তখন কিন্তু এটা ইয়ে নাই, মানে এটা হচ্ছে স্টল নাই, এটা হচ্ছে একটা টেবিল হয়ে গেছে, ঠিক আছে। তো এই প্রপোর্শনটা মানুষের সাপেক্ষে এই জিনিসটা কতটুকু এইটা বোঝাটা হচ্ছে সিনারিওতে মেইন, মানে স্যাররা বেসিক্যালি এই জিনিসটাই চায় যে তুমি অ্যাকচুয়ালি এই এটার সাপেক্ষে এটা বুঝো কিনা বা এটার সাপেক্ষে এটা বুঝো কিনা, এই ব্যাপারটা সেন্স করাটা হচ্ছে মেইনলি সিনারিওর কাজ। সো এখানে ডিটেইলও অতটা মানুষ দরকার নেই, হ্যাঁ যদি পারো দ্যাটস গুড, বাট ডিটেইলও দরকার নেই। মেইন আইডিয়াটা হচ্ছে প্রপোর্শনটা বুঝতে পারো কিনা, যে হ্যাঁ একটা যদি স্টল এত বড় হয় তাহলে মানুষের মোটামুটি চোখের জায়গাতে হচ্ছে ওই স্টলের পুরো অ্যাপারচারটা থাকে। সো এইটা যে সেন্স করতে পারে সেই অ্যাকচুয়ালি লজিক্যাল ড্রয়িংটা করতে পারতেছে, সেই জিনিসটা এক্সপ্রেস করাটা হচ্ছে জরুরি। সো আরেকটা লাস্ট টপিক আছে সেটা হচ্ছে হিউম্যান ফিগার, তাই না? সো আমরা হিউম্যান ফিগার সম্বন্ধে কিছুটা আইডিয়া দিই, তারপর আমরা কমপ্লিট করব। হিউম্যান ফিগারের ব্যাপারে হচ্ছে কি আসলে সবকিছু মানে সব জায়গায় ডিটেল আঁকতে হয় যেমন না, তো কোশ্চেন একটা হয়তো একটা থাকবে যে যেখানে হচ্ছে তোমার হিউম্যান ফিগার একটু ডিটেলে আঁকতে হবে আর কি, হ্যাঁ, যে বিভিন্ন পশ্চার বা কি। তো যেটা হচ্ছে খুব বেশি কিছু না, ধরো যে কোনো কিছু আঁকতে হলো, একটা মাথার একটা জায়গা থাকবে, ওইখান থেকে ধরো তুমি হচ্ছে বসার পশ্চার যদি পশ্চার হয় তাহলে হচ্ছে ফার্স্টেই আমি হাতের পজিশন এঁকে ফেলবো, তারপরে যে বডির যে অন্যান্য যে বিষয়গুলো থাকবে যদি এরা বসে থাকে, হ্যাঁ, যে সে বসে আছে এরকম একটা বিষয়, যে একটা মানুষ বসে আছে তাহলে হচ্ছে তার কি হবে, একটা পা একটা পায়ের আগে থাকবে, হ্যাঁ। তো জিনিসটা হচ্ছে কেমন, ধরো এই হচ্ছে মাথা, এই হচ্ছে তার হাতের জায়গাটা, বডিটা, হ্যাঁ, আরেকটা হাত ধরো এরকম আছে তাহলে হচ্ছে তার এই একটা পোর্শন, তার একটা পায়ের যে বসার জায়গাটা, হ্যাঁ, ধরো আরেকটা হচ্ছে এরকম আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে এই হচ্ছে মেইনলি হচ্ছে আমার আউটলাইনটা চিন্তা ভাবনা করে, হ্যাঁ। হ্যাঁ, তারপর হচ্ছে ধরো এখন যদি আমার ডিটেল করতে বলে তাহলে হচ্ছে এই আমি হচ্ছে এখানে ধরো পা আঁকবো, সো এইসবের আস্তে আস্তে ডিটেল আসবে যে কিভাবে হয়, হ্যাঁ, যে কেমন হয়। তারপর হচ্ছে ধরো এই যে তার ড্রেস, হ্যাঁ, এখানেও কিছু হয়তো ভাঁজ আসবে এরকম। তারপর যদি কেমন হয় যে অনেকটা আচ্ছা, ধরো যে আমি হচ্ছে এখান থেকে হাত প্রপোর্শনটা দেখি যে এখান থেকে একটু পর্যন্ত হবে, তারপর হচ্ছে হ্যাঁ বুঝি। তো এই যে দেখো এখানে হচ্ছে আমার হিউম্যান ফিগারের বেসিক যে আইডিয়াটা এভাবে করা যেতে পারে, ঠিক আছে। তো প্রপোর্শনটা কি, এই যে এই মাথার অংশ, বডির অংশ আর এইটা এরকম একটা প্রপোর্শনে তুমি দেখার চেষ্টা করবে যে এরকম ভাবে থাকবে, ঠিক আছে। পাও অনেক বড় করে দিও না, হাতও অনেক বড় করে দিও না, হ্যাঁ। তো এরকম ভাবে চিন্তা করে তুমি যদি করো, তো এই যে এই গোল গোল যে জিনিসগুলো দিচ্ছে এগুলো জাস্ট বোঝার জন্য, এইভাবে যদি তুমি করতে যাও তাহলে হচ্ছে
হয়তো অনেক বেশি টাইম করে যেতে পারে। তো নিজে যখন প্র্যাকটিস করবে তখন হচ্ছে এইসব এইভাবে এই ওয়েতে প্র্যাকটিস করতে পারো, কিন্তু হ্যাঁ প্রপোর্শনটা ঠিক রাখার জন্য। কিন্তু যখন তুমি পরীক্ষা দিও তখন হচ্ছে যদি তুমি তাড়াতাড়ি আউটলাইন দিয়ে শুরু করতে পারো বেটার হয়। তবে হিউম্যান ফিগারে যেটা কি ডিটেইল কত করছো, কত বেশি করছো বা কত সুন্দরভাবে আঁকছো, এগুলোর থেকেও সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে যে মানুষটা আঁকছো এর প্রপোর্শনটা ঠিক আছে নাকি। যে হাত অনেক লম্বা হয়ে গেল, পা অনেক লম্বা হয়ে গেল, এইসব ব্যাপারগুলা যাতে ঠিক থাকে, এই জিনিসটা জাস্ট খেয়াল রাখলেই হিউম্যান ফিগার বেটার হবে। হ্যাঁ, যে নট নেসেসারি যে তুমি অনেক বেশি কিছু করতেছো। হ্যাঁ, প্রপোর্শনটা যদি ঠিক রাখতে পারো তাহলে ওইটাই ওইটাই বেটার, ওইটাই চাই আর কি সবসময়, যে কিভাবে করবে না করবে। আচ্ছা, তো ওভারঅল যে ক্লাসটা আমরা নেওয়ার চেষ্টা করছি এখানে বেসিক্যালি তোমাকে কিছু ওয়ার্ডগুলোর সাথে পরিচয় করা, যে কম্পোজিশনে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি, আমরা লোগোতে অ্যাকচুয়ালি কি ধরনের জিনিস চাওয়া হচ্ছে, পোস্টারে আমরা কি ধরনের জিনিস চাচ্ছি। দেন হচ্ছে এখানে ভাইয়া পার্সপেক্টিভ নিয়ে কথা বললো, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, এই জিনিসগুলো নিয়ে কথা বললো। দেন আমরা হিউম্যান ফিগার সম্বন্ধে একটা আইডিয়া পেলাম। হিউম্যান ফিগারটা অ্যাকচুয়ালি জিনিসটা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে অ্যাকচুয়ালি হবে, এটা একটু মেনে নিতে হবে। বাট জিনিসটা অ্যাকচুয়ালি প্রপোর্শনটা খুব জরুরি, যে মাথার সাপেক্ষে আমার বাকি বডির যে পার্ট, যেমন আমার হয়তো এই হাতের যে পজিশন দেখা যাচ্ছে কিনা আমি জানি না, হাত দেখো কোমরের একটু নিচে থাকে, আবার হাঁটুর একটু উপরে। সো এমন যেন না হয় হাত হচ্ছে দাঁড়ানোর সময় হয়তো হাঁটুর নিচে চলে গেল, এই ব্যাপারটা যেন না হয়। সো এই এই জিনিসগুলো প্রপোর্শনটা বোঝাটাই হচ্ছে বেসিক্যালি হিউম্যান ফিগারের কাজ। তোমার কাছে অবশ্যই চাইবে না যে তুমি খুব সুন্দর একটা পোর্ট্রেট এঁকে নিয়ে আসছো, দে ওন্ট এক্সপেক্ট দ্যাট। তোমার কাছে চাওয়া হচ্ছে যে তুমি বডির যে প্রত্যেকটা পার্টস আছে এই পার্টস গুলো প্রপোর্শনালি বুঝো কিনা, এই জিনিসটাই চাওয়া হচ্ছে। সো বারবার একটা কথা বলা হচ্ছে প্রপোর্শন প্রপোর্শন প্রপোর্শন, এই প্রপোর্শনের কথাটা বারবার বলা হচ্ছে। এই প্রপোর্শনটা কিন্তু বেসিক্যালি খুব জরুরি আর্কিটেকচারের ক্ষেত্রে। সো এই জিনিসটা জাজ করাটাই বেসিক্যালি হচ্ছে মেইন একটা টাস্ক আমাদের এক্সাম গুলো। যে একটা মানুষ যখন সে তুমি হয়তো একটা মানুষ ঢুকবে কোন একটা দরজা দিয়ে ঢুকবে, তো যখন দরজা দিয়ে ঢুকবে তুমি দরজার 3 ফিট দিয়ে রাখো, তাহলে এটা বেসিক্যালি কোনো মানুষের দরজা না। মানুষ মানে একটা স্বাভাবিক একটা মানুষ ওটা দিয়ে কিন্তু ঢুকতে পারবে না, কারণ একটা মানুষের নর্মাল হাইট আমরা ধরি 5, 5.5, 6 ফিট এরকম আমরা ধরতেছি। তো একটা দরজা তখনই আমরা বলবো সে যদি 7 ফিট হয়, 7 ফিট হলে একটা মানুষ নর্মাল যেতে পারবে। তো এই 7 ফিট যে তুমি বুঝতেছো একটা মানুষের সাপেক্ষে একটা দরজা 7 ফিট হওয়া উচিত, এই ব্যাপারটাকে বলা হয় হচ্ছে প্রপোর্শন। আবার ধরো তুমি হয়তো একটা মসজিদে ঢুকতেছো, তো মসজিদের দরজাটা একটু একটু কি উঁচু হয় না? কারণ কি উঁচু করার কারণটা হচ্ছে যে আমি যখন যাচ্ছি আমি যাতে বুঝি যে হ্যাঁ এই জায়গাটা অনেক সেরেন, অনেক অনেক বড় একটা কিছু, এই ব্যাপারটা একটু বোঝাটা খুব জরুরি। সো ওই দরজাটা ইচ্ছা করে বড় করে দেওয়া হয় যাতে মানুষটা মনে হয় যে হ্যাঁ আমি একটা মনুমেন্টাল একটা জিনিসের মধ্যে দিয়ে যাচ্ছি। তো এই ফিলিংস গুলো দিতে পারে প্রপোর্শন, এবং সেইটা সম্ভব হচ্ছে তোমার যদি এটা সম্বন্ধে একটা ভালো আইডিয়া থাকে প্রপোর্শন সম্পর্কে। এবং প্রপোর্শন সম্পর্কে ভালো আইডিয়াটাই অ্যাকচুয়ালি জাজ করা হয় এই প্রত্যেকটা স্টেপেই, যে হিউম্যান ফিগার বলো বা সিনারিও বলো বা পার্সপেক্টিভ বলো, প্রত্যেকটা জায়গায় আমরা প্রপোর্শন নিয়ে আমরা অনেক কিছু বলি। তো লাস্ট অফ অল একটা কথা বলি, যে তোমার এই যে আঁকতেছে আমরা অনেক কিছু আমরা আঁকতেছি, অনেকের কথা হচ্ছে যে ভাই আমাকে খুব ভালো ড্রয়িং করতে হবে, আমি অবশ্যই বলবো ও আমার চেয়ে অনেক ভালো ড্রয়িং করে, আমি দেখো একটা দাও কিন্তু দেইনি এতক্ষণ। তো যেটা বলতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি তোমার কিন্তু খুব ভালো ড্রয়িং করতে হবে, নট লাইক দ্যাট। আমার কথা হচ্ছে ইউ হ্যাভ টু ড্রয়িং লজিক্যালি, তোমার জিনিসটা লজিক্যালি ড্রয়িং করতে হবে। যে একটা কাছের মানুষ হয়তো অনেক বড় আর একটা দূরের মানুষ খুব ছোট একজন। সো এই আইডিয়াটা থাকাটা খুব জরুরি, যে কাছের জিনিসটা বড় হচ্ছে এটা সাপেক্ষে যে কাজটা হবে সেটাও বড়, আবার যে দূরের যে মানুষ সেটা হয়তো তোমার ছোট হচ্ছে। সো এই যে বড় ছোট যে খেলা, এই ব্যাপারটা যে বুঝতে পারে সেই অ্যাকচুয়ালি আর্কিটেকচারে চান্স পাওয়ার যোগ্যতা রাখে। এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তারা জাজ করতে চায় যে তুমি এই সেন্স গুলো আছে কিনা, যে কাছের জিনিস বড় দূরের জিনিস ছোট, আবার তোমার দূরের জিনিস আস্তে আস্তে একটা জায়গায় মিশে যাবে, হ্যাঁ হালকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে, ডিটেইলিং গুলো কমতে থাকবে, হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি বুঝো কিনা, এই ব্যাপারটা অ্যাকচুয়ালি তোমার এখানে জাজ করা হয়। বাট ফাইনালি একটা কথা বলি, যে আর্কিটেকচার যদি আসলে তোমার প্যাশন হয়ে থাকে, এই সাবজেক্টের সম্বন্ধে জাস্ট আমি লাস্টে একটু অ্যাড করবো, যে এই সাবজেক্টের প্রচন্ড রকমের পরিশ্রম করতে হয়, প্রচুর পরিশ্রম করতে হয়, এবং ওয়ার্ল্ডে এটা ধরা হয় দিস ইজ দ্য টাফেস্ট সাবজেক্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবং এখানে তোমার 5 বছরের কোর্স। সো যারা এই সাবজেক্টে আসতে চাও তারা যেন আসলেই এখানে আসতে চাও, মানে নট লাইক যে আমি চান্স পেলাম তাই চলে আসছি, এটা যেন না হয়। তুমি যদি আসলেই প্যাশনেট হও, ইউ আর ওয়েলকাম টু আর্কিটেকচার। বাট একটু মাথায় নিয়ে আসতে হবে যে প্রচুর 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 পরিশ্রম করতে হবে, প্রচুর পরিশ্রম করলে একমাত্র তুমি সামনে ফার্দার সাইন করতে পারবা। এবং প্রচুর স্ট্রেস আছে আমাদের এই সাবজেক্টটাতে, যখন আমরা পড়তে চাই প্রচুর ফ্রাস্ট্রেশন কাজ করে, প্রচুর স্ট্রেস কাজ করে। এগুলোকে ওভারকাম করেই যে অ্যাকচুয়ালি সামনে এগিয়ে যাবে সেই অ্যাকচুয়ালি এখানে সাকসেসফুল হতে পারে বলে আমাদের বিশ্বাস আর কি।
তো আমি জানি না কতটুকু আমরা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, বাট আমি ডেফিনেটলি এটা জানি যে অনেক অনেক কিছু হয়তো এখানে বুঝো নাই, হ্যাঁ, কনফিউশনটা হয়তো ক্রিয়েট করতে কনফিউশন। পারছি। বাট ক্লাসের মেইন টার্গেটটা ছিল হচ্ছে যে প্রত্যেকটা টপিকের সাথে পরিচয় করানো। কারণ আমি যখন ক্লাসে যাই তখন প্রথমেই হয়তো অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া কম্পোজিশন মানে কি, বা হিউম্যান ফিগারে কি চাওয়া হয়, এই ব্যাপারগুলো অ্যাকচুয়ালি ক্লিয়ার করাটা ছিল আমাদের মেইন টাস্ক। আর ফার্দার যখন আমাদের ক্লাসগুলো হবে তখন এই জিনিসগুলো হয়তো আমরা ডিটেল আপ করবো। বাট তোমাদেরকে আমরা এই গাইডটার সাথে একটু পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে ওরা অনেক পরিশ্রম করে জিনিসটা এই গাইডটা বানিয়েছে, এবং এটার মধ্যে সব ডিটেইল আছে। আমরা যদি হ্যাঁ, একটু উল্টিয়ে যাই তাহলে দেখবা যে কোন কম্পোজিশনটাকে আমরা ভালো বলতেছি বা কোন কম্পোজিশন আমরা খারাপ বলতেছি, সেই সবকিছু এখানে ব্যাখ্যা ডিটেইল সবকিছু এখানে দেওয়া আছে। হ্যাঁ, প্রথমে দেখো কম্পোজিশন, তারপরে এগুলো সার্কেল দিয়ে কম্পোজিশন, দেন হচ্ছে 3D অবজেক্ট দিয়ে কম্পোজিশন, এই ব্যাপারগুলো ভাইয়া অলরেডি হ্যাঁ, দেখাইছে। তারপর হচ্ছে তোমার ইটের এটা দেখাইছে, এটা পার্সপেক্টিভ ড্রয়িং করার জন্য বিশেষ করে যখন কাজে লাগে। হ্যাঁ, তারপর লোগো, বিভিন্ন ধরনের লোগো, দের রিজনস, এই ব্যাপারগুলো এখানে আছে। তারপর হচ্ছে ক্যালিগ্রাফি বা টাইপোগ্রাফি, লাস্টে গিয়ে দেখো হিউম্যান ফিগার সম্বন্ধ, হ্যাঁ হিউম্যান ফিগার প্রপোর্শন, এইসব ব্যাপারে অনেক কিছু বলা আছে। ঠিক আছে, যে কিভাবে actually তুমি প্র্যাকটিসটা শুরু করবা, দেন আস্তে আস্তে কিভাবে তুমি প্রগ্রেশন করে করে ডিটেলের দিকে যাবা। সো এই দিস গাইড উইল বি ভেরি ভেরি হেল্পফুল ফর ইউ। সো এই জিনিসটা তোমাদের যে নিকটস্থ ব্রাঞ্চ আছে সেখানে তোমরা যোগাযোগ করলে এই গাইডটা তোমরা নিতে পারবো পাবা। আই হোপ ওইখানে। হ্যাঁ, হ্যাঁ ওখানে ওইখানে যোগাযোগ কন্ট্যাক্ট করলে করলেই পাবা। পাওয়া যায়। সো আর যদি ফার্দার কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ফেসবুক ইজ অলওয়েজ ওপেন, সেখানে জিজ্ঞেস করতে পারো। আর ভাইয়া তো ক্লাসে আছেই, সেখানে দেখা হবে। সো একটু বলেই শেষ করতেছি, এন্ড উই হোপ যে ইউ উইল অ্যাকচুয়ালি এনজয় দ্য এক্সামস। এনজয় করাটা অ্যাকচুয়ালি খুব বেশি গুরুত্বপূর্ণ, যাই অ্যাটেন্ড করো না বা পরীক্ষা যাই হোক না হ্যাঁ, কেন। প্রেশারটা কম মনে করে, নার্ভাসনেসটা একটু দূর করে হ্যাঁ, যদি পরীক্ষাটা দেওয়া আরেকটা যায় ব্যাপার হচ্ছে যে খুবই অনেকে ভালো। একটা কোশ্চেন থাকে যে ভাই আমি যদি বইটার ক্ষেত্রে আমি যদি আর্কিটেকচারটা খ গ্রুপে, সো তুমি যদি খ গ্রুপে যদি অ্যাটেন্ড করতে চাও তোমাকে কিন্তু ক গ্রুপ অ্যাটেন্ড করে আসতে হবে। তার মানে হচ্ছে আর্কিটেকচার পরীক্ষাটা বিকালের দিকে হয়, তো তোমাকে সকালে ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিয়ে পরীক্ষাটা দিয়ে দেন তারপর হচ্ছে বিকালে তোমাকে আর্কিটেকচার পরীক্ষা দিতে হবে। সো ইউ হ্যাভ টু অ্যাটেন্ড বোথ, তুমি শুধুমাত্র আর্কিটেকচার পরীক্ষা দিলে হবে না, ঠিক আছে, দুইটা অ্যাটেন্ড করতে হবে। 2 ঘন্টার সময়, এবং 2 দুই ঘন্টা ঘন্টায় সময়। হচ্ছে যে ছবিগুলো আঁকতে হবে। তো সব মানে ফার্স্টে গিয়ে একটা ছবি খুব ভালো করে করতেছি, তারপর এগুলা আসলে একদম ওইভাবে, টোটালি কিছু নাই, হ্যাঁ এভাবে এটা যেন না হয়, সবকিছু টাচ করে আসবে। হ্যাঁ, সবকিছু টাচ করে আর আসবে। যেটা ভালো লাগে সেটাই আঁকবা। ঠিক আছে, এটা ঠিক হইলো কি খারাপ হলো এসব চিন্তা করা লাগে না। তুমি ঠিক খারাপ হইলো কি হলো না, খারাপ কেমন হলো, এগুলো আসলে অনেকটা সময় তুমি এখন পাচ্ছ প্র্যাকটিস করা। হ্যাঁ, ওইখানে তোমার যেটা মনে হয় যে হ্যাঁ আমার কাছে এটা ভালো লাগতেছে, তোমার পার্সপেক্টিভে এটা ঠিক, তো তুমি তোমার যে চিন্তাটা সেটাই আঁকবা। আর ঠিক প্র্যাকটিসের আছে, ব্যাপারটা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং এ সবাই কোচিং করতেছো হয়তো, সো এর ফাঁকে ফাঁকে যদি তোমরা আর্কিটেকচারটা ট্রাই করো, খাতার আশেপাশে হাবি যাবে আঁকবা। ঠিক আছে, এই একটু প্র্যাকটিসই অনেক হ্যাঁ সময় সেটাই। ইনাফ হয়ে যায়। ঠিক আছে, মানে সো বেস্ট অফ লাক। আমি শুভ এবং তোমাদের নিলয় ভাইয়া আপাতত এখানে বিদায় নিচ্ছি। সো ফার্দার আই গেস দেখা হবে। থ্যাংক ইউ থ্যাংক ভেরি ইউ। মাচ।